আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সংসদের প্রথম অধিবেশন আজ। স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত করবেন সংসদ নেতা তারেক রহমান। এমপি মন্ত্রীদের মার্জিত ও সতর্ক আচরণের নির্দেশনা প্রধানমন্ত্রীর। 2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি। হরমুজের দখল রাখতে মাইন স্থাপন তেহরানের। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ফিরছে একের পর এক জাহাজ। চলছে খালাস। অতিরিক্ত ডিজেল সহায়তা চেয়ে ভারতকে চিঠি। পাম্পে তীর খোলায়। রংপুরে জুলাই হত্যা মামলা থেকে আসামিদের নাম কর্তনের আবেদনের হিড়িক। তালিকায় সাবেক স্পিকার, মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন এফিডেভিট গ্রহণযোগ্য নয় বলছে পুলিশ। এনবিআর-এর পৃথকীকরণ নিয়ে কাটছে না ধোঁয়াশা। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার বলছেন বিশ্লেষকরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শুরুতে সভাপতি পদ শূন্য রেখেই কাল সকাল 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদের সভাপতির সভাপতিত্বেই নির্ধারিত হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতি শপথ পড়াবেন তাদের। সরকার দলীয় সংসদীয় দলের সভা শেষে এসব কথা জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংসদ নেতাই সুপারিশ করবেন স্পিকার ও সভাপতির নাম। সকালে সংসদে সরকারি দলের সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরুর আগের দিন অনুষ্ঠিত হল সরকার দলীয় সংসদীয় কমিটির সভা, যেখানে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় শুরু হয়ে এই সভা শেষ হয় দুপুর 1টায়, যেখানে বিএনপি দলীয় সংসদ সদস্যদের নানান করণীয় নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দায়িত্বশীল মার্জিত আচরণ করার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সতর্কতার মতো প্রয়োজনীয় দিক নির্দেশনা আসে সংসদ নেতার তরফ থেকে। কার্যপ্রণালী বিধিতে আছে, সংসদ চলার আগের দিন একটা সংসদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে নানা দিকে কেমনে সংসদ চলবে, আমাদের ম্যানিফেস্টো, আমাদের যে কর্মসূচি, আমাদের যে স্বপ্ন, এটা বাস্তবায়ন করার জন্য সবার ভূমিকা দায়িত্ব মুখে বললে হবে। সংসদ অধিবেশনে আমাদের যে কার্যক্রম সেসব নিয়ে আমাদের একটা ধারণা দেওয়া হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার উপরে স্পিকার, ডেপুটি স্পিকার ইত্যাদি নিয়োগের সর্বসম্মতির সিদ্ধান্ত হয়েছে। সংসদীয় কমিটির এই সভায় স্পিকার, ডেপুটি স্পিকার ও সভাপতি নির্ধারণে ভার দেওয়া হয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। পার্লামেন্টারি পার্টির বৈঠক যা হয় বিভিন্ন বিষয় নিয়ে, সংসদ শুরু হচ্ছে তো সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি। এরপরে আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে প্রথমে সভাপতিমণ্ডলীর প্যানেল ঘোষণা করা হবে, তারপরে সুপ্রস্তাব আসবে, সুপ্রস্তাবের উপর আলোচনা হবে, তারপরে সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়। সংসদীয় কমিটি বৈঠক শেষে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম সংসদে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতার প্রত্যাশা করেন। যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সংসদ নেতা, তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। বহুল আলোচিত 2 টন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। ইরানি গণমাধ্যমের দাবি, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব সহ বিভিন্ন স্থানে। হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
2 টন ওয়ারহেডবাহী মিসাইল ছোড়া হচ্ছে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থানে। মঙ্গলবার রাতে বহুল আলোচিত এই ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এসব ক্ষেপণাস্ত্র ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায়। বাণিজ্যিক, আবাসিক সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বাংকার সহ বিভিন্ন ভবনে। গেল 28 ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর এটিকেই তেহরানের সবচেয়ে বড় শক্তিশালী অভিযান হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তেল আবিবের পাশাপাশি বীর ইয়াকুব এবং পশ্চিম জেরুজালেমেও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। এর পাশাপাশি অব্যাহত আছে আরব দেশগুলো থাকা মার্কিন দূতাবাস এবং ঘাঁটি লক্ষ্য করে হামলা। ইরানের হামলার কারণে আরব আমিরাত এবং ইসরায়েলের কনসুলেট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এদিকে আরব আমিরাতের উপকূলে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে। ধারণা করা হচ্ছে ইরানের ছোড়া ড্রোন অথবা মিসাইলের আঘাতে এই বিস্ফোরণ। এ অবস্থায় ইরানি ভূখণ্ডেও হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। তেহরানের মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। এর পাশাপাশি ইরানের রাজধানীর আবাসিক এলাকাগুলো চলছে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা। এছাড়াও কোম, নাতানজ এবং ইস্পাহানেও ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বিভিন্ন এলাকা সড়ক জুড়ে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। এদিকে হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করেও চলে মার্কিন হামলা। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এর পাশাপাশি ইরানের ড্রোন এবং মিসাইল লঞ্চিং প্যাডেও হামলা চালায় ইসরায়েল। বিমান থেকে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। অন্যদিকে ইরানের সাথে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করার ইঙ্গিত আবারও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12কে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যার বরাতেই তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্প জানিয়েছেন, ইরানের ধ্বংস করার মতো আর কিছুই বাকি নেই। লড়াই থামানো কিংবা চালিয়ে যাওয়া দুটি এখন নির্ভর করবে তার ইচ্ছের উপর। অন্যদিকে ইসরায়েলি আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলমান থাকবে। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক বললেও রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন তেল সংকটে বন্ধ রয়েছে। তেল না থাকায় প্রায় 2 দিন ধরে বন্ধ রয়েছে কয়েকটি ফিলিং স্টেশন। আর এমন অবস্থা চলতে থাকলে ঈদযাত্রায় সংকট দেখা দেবে বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে ব্যাপক নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বলেও দাবি তাদের। এদিকে চট্টগ্রাম বন্দর সীমানায় 6টি জাহাজ থেকে বুধবার জ্বালানি খালাস হয়। রাতে হাইস্ট হলে 12টা থেকে 12:30 ভিতরে ফুয়েল শেষ হয়ে যায়। আর পর্যাপ্ত পরিমাণে চাপের কারণে আমরা ফুয়েলটা ঠিকমতো পাচ্ছি না। 1 লিটার 150 টাকা, এর বেশি কোনো পাম্পে তেল দেয় না। সিরিয়ালে আমরা তেল পাই নাই, তেল আনা অনেকে। আজকে তেল আনবো এই আপনার ইফতারের পর। মোটরসাইকেলে যে বিভাজন করছে, এইটা ভাই আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। হয় সবাই 5 লিটার করে দেন, আর না হলে 400 টাকা করে দেন, সবাই নাহলে 300 টাকা করে দেন। সবাই একই ফিগার রাখতে হবে। আপৎকালীন সময়ের জন্য ভারতের কাছ থেকে অতিরিক্ত ডিজেল চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে চিঠি হস্তান্তর করা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, চাহিদা অনুযায়ী কতটা দিতে পারবে ভারত সেই সিদ্ধান্ত তারা নেবে। ভারতীয় হাইকমিশনার বলেন, বিষয়টি তার দেশের সর্বোচ্চ পর্যায়ে জানানো হবে। আপৎকালীন অবস্থার জন্য আমরা বলছি যে আমাদের একটু তেল বাড়ায় দেওয়ার জন্য। এখন তারা ডিসাইড করে কতখানি বাড়াবে। দুই দেশের জ্বালানি সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে বাড়তি জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি বিবেচনার জন্য সরকারকে জানানো হবে। গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে 3 পথচারী দগ্ধ হয়েছেন। বুধবার রাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আব্দুল শাহিদ সুপার ভিউয়ের সামনে বৈদ্যুতিক খুঁটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়। এতে সৃষ্ট আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে পথচারী দগ্ধ হন 3 জন। আগুন পাশের ভবনেও ছড়ায়। শ্রীপুর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 8 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ 3 জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় আলহেরা হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকায় রেফার করা হয় তাদের।